হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? তোমাদেরকে সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের মেডিকেলের ৮ নাম্বার হচ্ছে জিকেই কার্নিভালের লাইভ ক্লাসে। তো তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো তারা একটু জানাও ভাইয়াকে আমার অডিও এবং ভিডিও একদম ক্লিয়ার কিনা। আর প্রথমেই তোমাদের কাছে এক্সট্রিমলি সরি, আমি দুইবার ট্রাই করছি লাইভে আসার, বাট কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তোবা আমি লাইভে চলে আসতে পারি নাই। বাট এখন দেখতে পাচ্ছি যে আমার সামনের স্ক্রিনে যে সব কিছু ঠিকঠাক। তো আজকে হচ্ছে ওয়েব অ্যাপে পসিবল হচ্ছে না, ওয়েব অ্যাপ থেকে বের হয়ে গেছি। সো ওয়েব অ্যাপে আরেকবার আমি জয়েন করার চেষ্টা করি। ইন দ্য মিন টাইম তোমরা আমাকে একটু বলে ফেলো, তোমরা হচ্ছে ইন দ্য মিন টাইম আমাকে একটু বলে ফেলো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং আমিও একটু চেক করি সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যালো, কি হবে? হয়তোবা আমি লাইভে চলে আসতে পারি নাই, বাট এখন দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিকঠাক। তো ওয়েব অ্যাপে একবার বের হয়ে যাওয়ার কারণে ওয়েব অ্যাপে আর হচ্ছে আজকে ক্লাসটা হবে না, আজকে হচ্ছে আমাদের ফেসবুকে এই ক্লাসটা হবে। সো তোমাদের যে ধরনের ফ্রেন্ডরা যারা আছে তারা হচ্ছে একটু চলে আসো। আমরা আজকে খুব ছোট্ট একটা টপিক পড়বো এবং আমরা খুব দ্রুত শেষ করে ফেলবো। আজকে একটু কনসিডার করো ভাই, আর কি আজকে একটু কনসিডার করো, আজকে একটু ফেসবুকে ক্লাসটা করে ফেলো, আশা করি ভালো লাগবে এবং প্রবলেম হবে না। সো আমরা হচ্ছে শুরু করি। ওয়েব অ্যাপে দেখলাম হচ্ছে না, ওয়েব অ্যাপে কোনো প্রবলেম, টেকনিক্যাল ইস্যু। আচ্ছা ঠিক আছে, কি অবস্থা? তোমরা পড়তেছো? তোমরা ঠিকঠাক মতো পড়তেছো? বলো তো। আসসালামু আলাইকুম, সবাই সালাম দিছো। ওয়ালাইকুম আসসালাম। পড়তেছো তোমরা ঠিকঠাক মতো? আশা করি সবাই পড়তেছো ঠিকঠাক মতো। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। মেডিকেলে খুব কম প্রশ্ন আসছে, এমনকি হয়তোবা আসেই নেই। বাট আমরা কেন পড়বো বলো তো? আমাদের মেডিকেলের পাশাপাশি অন্য অন্য জিনিসগুলোও যাতে কাভার হয় এই জন্যই পড়বো। প্লাস মেডিকেলে যদি এখান থেকে প্রশ্ন আসে আমরা যেন পারি, এজন্যই আমরা এটা কাভার করব। সো আমরা লাস্ট ক্লাসে কি পড়ছি? রেকর্ডেড ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব পড়ছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছি, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট পড়ছি। আজকে আমরা এই টপিকটা পড়বো, এই এগ্রিমেন্ট টপিকটা পড়বো। যারা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম। তো এগ্রিমেন্ট হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, একটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। তো এটার কনসেপ্টটা আমরা একটু গ্রো করার ট্রাই করি যে আসলে এটার কনসেপ্টটা কি, রাইট? ধরো এখানে একটা সেন্টেন্স লেখা, পল্লব তার লেখাপড়ার প্রতি খুবই মনোযোগী, তার ভাইও। এখানে কথাটা খেয়াল করলে দেখবে একটা লেজ আছে। প্রথমে বলা হয়েছে পল্লব পড়াশোনার প্রতি খুব মনোযোগী, তার ভাইও। দেখো আরেকটা দেখি, আনিকা কখনোই আজকের পড়া আগামীকালের জন্য ফেলে রাখে না, আমিও না। এটা একটু জোড়া দিয়ে কথা বলছি না, মানে একজনের কথা বলতে যে আরেকজনের কথা বলছি। এবং তার ভাইও আসলেও কি? তার ভাইও আসলেও পড়াশোনার প্রতি মনোযোগী। আনিকা কখনো আজকের পড়া আগামীকালের জন্য ফেলে রাখে না, আমিও না। তার মানে আমিও কি করি না? আজকের পড়া আগামীকালের জন্য ফেলে রাখি না। এটা কি একটা পজিটিভ কথা না? পল্লব তার পড়ালেখার প্রতি খুবই মনোযোগী, তার ভাইও। এই যে অংশটুকু না, এই অংশটুকুই হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, ওকে। আর এই যে আনিকা কখনোই আজকের পড়া আগামীকালের জন্য ফেলে রাখে না, নেগেটিভ কথা না তো আছে, না থাকলে ধরে নিলাম স্ট্রাকচারালি এটা নেগেটিভ। তাহলে কি আমিও করি না? ধরো এটা হচ্ছে আমাদের নেগেটিভ এগ্রিমেন্ট, এই হচ্ছে আমাদের বিষয়। তো এতটুকু কনসেপ্ট তোমরা বুঝতে পারছো? বলো তো। এই যে আমরা প্রায়ই ও অথবা না, ও না, এগুলা দিয়ে আমরা কি কমপ্লিট সেন্টেন্সের সাথে অন্য কারো মনোভাব ব্যক্ত করি। নিজের কথা বলতেছি, পাশাপাশি আরেকজনের কথাও বলতেছি, নিজের কথাও বলতেছি, পাশাপাশি আরো একজনের কথা বলতেছি, এরকম নিজের কথা বলার পাশাপাশি আরো একজনের কথা যখন বলবো সেইটাই এগ্রিমেন্ট। তো আমাদের এগ্রিমেন্ট হচ্ছে দুই ধরনের, একটা কি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, মাত্র যেটা বললাম পজিটিভ কথাবার্তা, আরেকটা কি নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ এগ্রিমেন্ট। বাংলায় আমরা এই ধরনের সেন্টেন্সগুলোর সাথে পরিচিত না, ইংলিশেও আমরা আজকে এই ধরনের সেন্টেন্সগুলোর সাথে পরিচিত হব। যারা চিটাগাং ভার্সিটিতে পরীক্ষা দিবা তাদের এখান থেকে একটা প্রশ্ন আসবেই, যদিও তোমরা এখন কেউ স্বপ্নেও ভাবতেছো না চিটাগাং ভার্সিটিতে পরীক্ষা দিবা, বাট ইট হ্যাপেন্স, দেয়া লাগতে পারে। সো তারাও একটু দেখে রাখো, সব শিখে রাখো। আচ্ছা, এখন আমরা কিছু জিনিস একটু মাথায় রাখবো এগ্রিমেন্টের জন্য। আমরা কিছু জিনিস একটু মাথায় রাখবো, প্রত্যেকটা নেগেটিভ এগ্রিমেন্ট বলো কিংবা হচ্ছে পজিটিভ এগ্রিমেন্ট মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলো। আচ্ছা, এগ্রিমেন্টটা সবসময় প্রিন্সিপাল ক্লজ অনুসারে হবে। ক্লজ পড়ায় আসছি না,
ক্লজ কি যদি আমি বলি একদম মোটা দাগে যদি ভাগ করি, ডিপেন্ডেন্ট ক্লজ আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মানে যে ক্লজ বা বাক্যাংশ তোমার কি অন্য কারো উপর নির্ভরশীল না। কিসের জন্য নির্ভরশীল না? নিজের মিনিং প্রকাশ করার জন্য অন্য কারো উপর নির্ভরশীল না, সে নিজেই ডিপেন্ডেন্ট। এখন যে মানুষ ডিপেন্ডেন্ট সেই তো মূল, তাই না? এজন্য কি ডিপেন্ডেন্ট যে তোমার ক্লজ আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজ আছে, সরি ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজ আছে সেটাই কি, সেটাই প্রিন্সিপাল ক্লজ, সেটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট লেগে গেছিল, ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে আমাদের টেন্সটা কি হবে? টেন্সটা হবে এগ্রিমেন্টের অংশের ভার্ব অনুসারে প্রিন্সিপাল ক্লজের টেন্স, ঠিক আছে? আর কি নাম্বার এবং পার্সনটা কি সাবজেক্ট অনুসারে নির্ধারিত হবে। এগুলো আমরা প্রত্যেকটা স্ট্রাকচারে দেখব, প্রত্যেকটাই স্ট্রাকচারে দেখব, ঠিক আছে? আচ্ছা, জিকে ক্লাস হবে কিনা? না, আজকে জিকে ক্লাসটা হবে না। তোমাদের তৌহিদ ভাইয়ের এক্সাম আছে, আমার নিজেরও এক্সাম, বাট ভাইয়ার আসতে হবে, ভাইয়া হয়তো আজকে নিবে না, তোমাদেরকে ছোট একটা রেকর্ড ক্লাস ভাইয়া দিয়ে দিবেন। তো এখন আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা দেখব, আমরা এখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা দেখব। আসো আমরা কেস 1টা দেখি। ধরো আমাদের মেইন সেন্টেন্স বা মেইন ক্লজে বি ভার্ব যুক্ত আছে। বি ভার্ব মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো যুক্ত আছে। তাহলে পরের অংশেও আমাদের বি ভার্বটাই বসবে এবং এই বি ভার্বটাই আমাদের মেইন ভার্ব হিসেবে বসবে। কিরকম? আসো আমরা একটু দেখি। ধরো স্ট্রাকচারটা আমরা দেখি। অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এই যে ধরো মাই ওয়াইফ ইজ হ্যাপি, ঠিক আছে? এটাকে একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, ঠিক আছে? এন্ডের আগে কমা থাকলে সেই কমাটাকে আমরা বলি হচ্ছে অক্সফোর্ড কমা। যদিও অ্যাডমিশনে আসবে না, জেনে রাখি। এন্ডের আগে কমা বলি আমরা ইংলিশ ফার্স্ট পেপারে, সাধারণত একাডেমিকে এই কথাটা বলি। এন্ডের আগে যখন কমা ব্যবহার করা হয় তখন সেটা অক্সফোর্ড কমা। কখন এন্ডের আগে কমা ব্যবহার করা হয়? এ পাশেও একটা প্রিন্সিপাল ক্লজ আছে কিংবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, এ পাশেও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, দুইটাকে আমি এন্ড দিয়ে যুক্ত করছি, তখন এন্ডের আগে একটা কমা এবং এটাই অক্সফোর্ড কমা। আচ্ছা, তারপরে কি বসবে? তারপর আমার সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসছে। আচ্ছা, এইখানে কি ইজটাকে আমার একটা বি ভার্ব না? তাহলে আমার এখানেও বি ভার্বটা বসবে। এখানে যদি বি ভার্বটা বসে কি, এটা মেইন ভার্ব হিসেবে বসতেছে। আই এর সাথে রিলেটেড বি ভার্ব কি? এম না? এম। তারপর লাস্ট একটা টু অথবা অলসো বসবে। যেরকম মাই ওয়াইফ ইজ হ্যাপি অ্যান্ড আই এম টু অথবা অলসো, আই এম টু অথবা অলসো, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন শুধুমাত্র কি এই একটা স্ট্রাকচার না, আরো একটা স্ট্রাকচার আছে। এটা হচ্ছে 1 নাম্বার স্ট্রাকচার, এটা হচ্ছে 2 নাম্বার স্ট্রাকচার। 2 নাম্বার স্ট্রাকচার আমার এই পর্যন্ত ঠিক, এন্ড কিন্তু ওই যে ইনভার্সন পড়ছিলাম না, ইনভার্সনে আমরা কি পড়ছিলাম বলো তো? আগে পড়ছিলাম ভার্ব, তারপরে সাবজেক্ট। তো এরকম আগে আমাদের বি ভার্ব থাকবে, বি ভার্ব প্লাস আমার এখানে সাবজেক্ট হবে, বি ভার্ব প্লাস সাবজেক্ট। এই যে সো বি ভার্ব প্লাস সাবজেক্ট। ইনভার্সনেও কিন্তু এই রুলসটা পড়ছিলাম, রাইট? বুঝতে পারছো? এক্সাম্পলগুলো কাল্পনিক, কিন্তু গ্রামারটা কি বুঝতে পারছো? গ্রামারটা বুঝতে পারছো কিনা একটু জানাও। ক্লিয়ার কিনা এই পর্যন্ত বলো? তোমাদের একটু কমেন্টগুলো দেখি, ক্লিয়ার কিনা এই পর্যন্ত বলো, তাহলে আমরা একটু সামনে যাই। এটা প্র্যাকটিসের ব্যাপার, বুঝছো? এটা যত প্র্যাকটিস করবা এটা তত আসবে, তত আয়ত্তে আসবে। আচ্ছা, আমি কি কমেন্টগুলো দেখতে পারতেছি না, আজকে নেটও প্রবলেম করতেছে। আচ্ছা, নরিন বলছো ক্লিয়ার, বাকিরা একটু জানাও। আচ্ছা, ভার্ব অনেক রকমের আমরা পড়ছি, বাট একটা ভার্ব বলা যায় যে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব যদি একসাথে থাকে সেটাকে আমরা কম্পাউন্ড ভার্ব বলতে পারি, সেটাকে আমরা কি কম্পাউন্ড ভার্ব বলতে পারি। আচ্ছা, যেরকম উইলটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব, এর সাথে গো যুক্ত হয়েছে, তাইলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, গোটা কিন্তু আমার মেইন ভার্ব। দুইটাকে যখন আমি প্লাস করতেছি, দুইটাকে কিন্তু আমি একসাথে, যে উইল গো পুরো অংশটাকে কিন্তু আমি বলতেছি কম্পাউন্ড ভার্ব। আচ্ছা, কম্পাউন্ড মানেই কি? তোমার দুইটা জিনিস যুক্ত হবে, যৌগিক কোনো কিছু, তার মানে অক্সিলারি ভার্ব আর মানে তোমার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, দুইটা যদি একত্র হয় সেটারে আমরা কি বলি বলো তো? সেটারে আমরা কম্পাউন্ড ভার্ব বলি। আচ্ছা,
তাহলে মেইন সেন্টেন্সে কম্পাউন্ড ভার্ব থাকলে অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব একসাথে থাকলে, যেরকম উইল গো বলো, শুড ডু বলো, হ্যাজ ডান বলো, হ্যাজ রিটেন বলো, মাস্ট এক্সামিন বলো, এগুলা থাকলে প্রথম অংশের অক্সিলারি ভার্বটা, ধরো উইল গোর প্রথম অংশের অক্সিলারি ভার্বটা কি উইল, এইটা অনুসারে পরের অংশটা অর্থাৎ এন্ডের পরে যে অংশটা আছে সেটা ভার্বটা হবে, বা সেই অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হিসেবে কাজ করবে। আসো তোমার একটা দেখাই এক্সাম্পল, তাহলে বুঝবা। দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমরো, এতটুকু কি বলতো, এতটুকু আমার কম্পাউন্ড ভার্ব, কম্পাউন্ড ভার্ব। আচ্ছা ভাই কম্পাউন্ড ভার্ব তো বুঝলাম, এইটুকু কি বলতো আমার এন্ডের আগের অংশ, এন্ডের আগের অংশ। এইটা কি উইলটা কি অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা, এই অক্সিলারি ভার্বটা কি বলতো তোমার কি হবে, এন্ডের পরের অংশে মেইন ভার্ব হবে। তাহলে এখানে উইল আছে না, এই যে দেখো এই উইলটা এইখানে চলে গেছে, উইলটা চলে গেছে, এবং যেহেতু আমিও বা তারাও এরকম ও যুক্ত করছে, তাই এখানে আমরা টু অথবা অলসো যোগ করে দিছি। এই জন্যই কিন্তু স্ট্রাকচারটা এইভাবে হয়েছে যে প্রথমে একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এই যে দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমরো, তারপর একটা কমা এন্ড, কমা এন্ড, ইউ সাবজেক্ট, ইউ সাবজেক্ট। এই অংশে এই ভার্বটা কি ভার্ব বলো তো, এই যে অ্যাফার্মেটিভ অংশের তোমার যেটা অক্সিলারি ভার্ব এখানে সেটা মেইন ভার্ব, তারপর লাস্টে আমিও, তুমিও, সেও, এটা বোঝাইতে আমরা টু অথবা অলসো যুক্ত করছি। এটা আমাদের নর্মাল স্ট্রাকচার। এখন আমরা কোনো সময় এটাকে জোর দিয়ে বলতে পারি, আরো জোর দিয়ে বলতে পারি, আরো জোর দিয়ে বলার জন্যই কিন্তু কি আমরা ইনভার্সন ব্যবহার করি। ইনভার্সনের একটা কমন রুলস কি ছিল, প্রথমে আমাদের কি বসবে বলো তো, প্রথমে আমাদের ভার্বটা বসবে, তারপরে হচ্ছে আমাদের সাবজেক্টটা বসবে। তো এখন এই সোটা এন্ডের পরে সো বসবে, দেখো তুমি এতটুকু কিন্তু সেম, দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমরো এন্ড পর্যন্ত কিন্তু ঠিক আছে, তারপরে আমার সো বসছে, সোটা যখন বসছে তখন ইনভার্সন হয়ে যাবে। এখানে উইলটা কি বলতো, উইলটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করবে, করছে সাবজেক্ট বসছে, সাবজেক্ট বসছে। এই যে দেখো অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তারপরটা হচ্ছে এই যে এটা থাকবে এন্ডের আগে কমা দিয়ে এন্ড থাকবে, সো থাকবে, সো থাকলে ইনভার্সনে চেঞ্জ হয়ে যায়, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট। একদমই সহজ টপিক, একদমই সহজ টপিক। ঠিক আছে, বুঝছো বলো তো, বুঝছো কিনা? কয়েকটা তোমাদের প্র্যাকটিস করাবো, এরপর আরো ভালো বুঝবো। আজকে আমিও একটা বলতে চাই, মাঝে মাঝে মনে হচ্ছে স্যার একটা বলে ফেলতেছি, আমারও পরীক্ষা তো পরশুদিন, আমারও মানে মাঝে মাঝে কিরকম জানি লাগতেছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, অক্সিলারি ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এখন মেইন সেন্টেন্স মানে কি, এন্ড এর আগের টুকুতে আমার যদি ডু ডাজ ডিড থাকে অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে পরের অংশে আমাদের কি অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড হবে। পরের অংশে কি অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড হবে। এখন তোমরা বুঝতে পারছো এগ্রিমেন্ট কেন বলছে, আগে যে ধরনের কথাবার্তা বলছে পরেও সেই ধরনের ভার্ব। তাহলে মাঝখানে আমার পার্থক্যটা কি, ওই যে কোনো জায়গায় টু অথবা অলসো যুক্ত করে দিচ্ছি, কোনো জায়গায় এন্ড সো এগুলা বসাইলে আমার ইনভার্সন হয়ে যাচ্ছে। এতটুকুই মানে কথা। এই কথাটা যদি ধরতে পারো তোমার ক্লাসে আর কিচ্ছু বোঝা লাগবে না, তোমার ক্লাস হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ক্লিয়ার? ওকে, যেরকম অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তারপরে আমাদের এন্ড আছে, এন্ড আছে। আচ্ছা, এন্ডের আগে কমা আছে। দেখো আমরা এক্সাম্পলটা দেখে দেখে করি। পল্লব গোজ টু দ্যাট স্কুল, গেল, এতটুকু আমার গেল, এন্ডের আগে কমা আছে। এখন আমার বাকি অংশ, বাকি অংশ কি আরেকটা মাই সিস্টার, যেহেতু এখানে কি আছে বলো তো, এখানে গোজ, তার মানে কি এটা কি তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাইলে ভাই তুমি আমারে বলো, এটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এই পাশে যেটা বসবে সেটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটাও যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে তোমরা আমারে বলো ভার্বের প্রেজেন্ট ফর্ম হইছে, তাই কি মাই সিস্টারের সাথে কি হবে, ডাজ হবে, লাস্টে কি টু অথবা টু এর পরিবর্তে আমরা অলসো বসায় দিতে পারি। এটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটারে আরো জোর দিয়ে বলতে পারি,
তাহলে আমরা কি করব, ইনভার্সন করব। তাহলে পল্লব গোজ টু দ্যাট স্কুল, এতটুকু ঠিক আছে। তারপরে যে অ্যান্ড সো থাকলে সাধারণত আমাদের কি হয়, ইনভার্সনের রুলসে পড়ছি, ইনভার্সন হয়। তাহলে অ্যান্ড সো, তারপরে এখানে আমার কি আছে, গোজ আছে, তার মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আমাদের ভার্বটা কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে মাই সিস্টারের সাথে রিলেটেড কে, ডাজ হইলো। তাহলে এটা আমাদের কি ভার্ব, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আলটিমেটলি আমাদের কি হইলো, ইনভার্সন হইলো। আলটিমেটলি আমাদের ইনভার্সন হইলো। সো ইনভার্সন থেকে এই জিনিসটা আসছে। বোঝা গেছে, বোঝা গেছে? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, চলো এখন তোমরা আসলেও কিরকম ক্লিয়ার আমাকে কয়েকটা উত্তর দাও। ঢাবিতে প্রচুর এখান থেকে প্রশ্ন আসে। ঢাবিতে কিছু খুচরা টপিক আছে যেগুলা থেকে প্রচুর কোশ্চেন আছে, টেক কোশ্চেন। দেখবা ঢাবি বাদ দিয়ে অন্য জায়গায় আসতেছে না, মেডিকেলে আসতেছে না, আমি করাবো, কিন্তু দেখবা আসতেছে না মেডিকেলে বা আসবে না। তারপর আরেকটা টপিক ওই যে কানেক্টরস করাইছি, দেখবা মেডিকেলে প্রশ্নই উঠে না। জাস্ট একবার একটা প্রশ্ন আসছিল তোমাদের, আমি করাইছিলাম যে ওই যে কি কনজাংশনের ধরন, ইলেটিভ কনজাংশন কোনটা, একটা কোশ্চেন আসছে, তাও কিন্তু করাই দিচ্ছি ওই পার্টটা। বাট ঢাবির জন্য কানেক্টরস খুব ইম্পর্টেন্ট, টেক কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এই ছোট ছোট টপিকগুলো কন্ডিশনালস থেকে এই ইউনিটে প্রতি বছর কোশ্চেন আসতেছে, কন্ডিশনালস খুব ইম্পর্টেন্ট। সো এই খুচরা টপিকগুলো যেগুলা লাইভ ক্লাসে পড়াচ্ছি এগুলাও পড়ে রাখবা, যেহেতু ঢাবিতে আসতেছে, যে কোনো সময় মেডিকেলে চলে আসবে বা ঢাবিতে যখন পরীক্ষা দিবা এই জিনিসটা তোমাকে কমপ্লিমেন্ট করবে, রাইট? তাহলে এটার উত্তরটা দাও আমাকে, এটা কি হবে, উত্তরটা দাও। ক্লিয়ার বুঝবো তখনই যখন উত্তরটা দিবা। পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ, মাত্র এটা করে আসছি, মাত্র এটা করে আসছি। তাহলে তোমরা আমাকে বলো সেলিব্রেটস আছে, তাহলে কি এটা আমার কি আছে বলো তো, কোয়েশ্চেন সলভিং অ্যাপ্রোচটা আমার দেখো, এটা আমার প্রেজেন্ট ফর্ম আছে। এটা যদি আমার প্রেজেন্ট ফর্ম হয়, এই পাশে আমার কি বসবে বলো তো, এই পাশে আমার একটা প্রেজেন্ট ফর্ম বসবে। এতটুকু তো আমরা বুঝছি তাই না, এই পাশে একটা প্রেজেন্ট ফর্ম বসবে। আচ্ছা, যখন আমাদের সো যুক্ত থাকবে তখন কি আমাদের ইনভার্সন হয়ে যায়, বারবার বলছি। তাহলে আমাদের আগে ভার্বটা, তাহলে নিয়ম কি, আগে সাবজেক্ট পরে ভার্ব, ইনভার্সন কি আগে ভার্ব পরে সাবজেক্ট। তাহলে ইনভার্সন যদি ভাইয়া বসে তাহলে আগে আমাদের ভার্বটা বসবে। এখানে কি আগে ভার্ব বসছে না, এটা ভার্ব বসছে না, হয়তো এইটা নয়তো এইটা। সো আছে, সো আছে, সো অ্যাজ আর্ট আবার হবে না, কারণ কি এখানে আমার ভার্বই নাই। তাহলে কি সো ডাজ আর্ট, কারণ কি আর্টটা আমার এখানে সাবজেক্ট আর এইটা কি ভার্ব, এটা ভার্ব। তাহলে এটা আমার কি এগ্রিমেন্ট হয়েছে বলো তো, এটা আমার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হয়েছে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তাহলে এই কোশ্চেনটা তুমি কিন্তু দুইটা ওয়েতে সলভ করতে পারছো, যারা আমার ক্লাস রেগুলার করতেছো তারা কিন্তু দুইটা ওয়েতে সলভ করতে পারতেছো। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আর যারা এই ক্লাসটা করবে না তারা আগে যারা ইনভার্সনের ক্লাসটা করছো ইনভার্সনের কনসেপ্ট দিয়েও হয়ে যাচ্ছে। সো গ্রামারের কনসেপ্টগুলো একটা আরেকটার সাথে রিলেটেড, এইটার জিনিসগুলো বের করতে হবে, জিনিসগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে, তাইলেই বুঝে যাবা। ঠিক আছে, ঠিক আছে, অ্যানালাইসিস করতে হবে। এই যে দেখো কি প্রবলেম, ঠিক আছে? আমি তো প্রবলেম দেখতেছি না ভাইয়া, তুমি একটু ডিভাইসটা চেক করো কাইন্ডলি। এইটার উত্তরটা আমারে বলো তো, হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ড্যাশ, ঢাবিতে আসছে 15-16 সালে। এটার উত্তরটা আমাকে দাও। এ বি সি ডি একটা সলভ করে দিছি, একটা সলভ করে দিছি, এটা আমার সলভ করে দিতে হবে না, আই থিঙ্ক তোমরা পারবে, আমি অ্যাপ্রোচটা দেখাই দিব। বলো এটা কি হবে, ঘুমায় না তোমরা, বলো এটা কি হবে, এটার উত্তরটা কি হবে বলো। প্রচুর কোয়েশ্চেন সলভ করতে হবে, তোমরা মাঝে মাঝে বলো না যে ভাই কি সলভ করব, স্লাইডের মধ্যে যাবতীয় যত কোয়েশ্চেন আছে বিগত বছরের সব থাকে। তো এই জন্যই কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্স কিসের উপর দিই বলো তো, স্লাইডের উপর দিই। তো স্লাইডটা করা থাকলে এর বাইরে আসলেও তুমি বই খুললে দেখবা কিছু নাই, হয়তো বা কিছু এক্সট্রা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবা। আচ্ছা, সি 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 সবাই বলছো সি, বুঝে গেছো তোমরা, তোমরা বুঝে গেছো। এখানে দেখো তোমাদের কিন্তু যারা রেগুলার ক্লাস করতেছো বা করতেছো না বা জানো না, তাদের মধ্যে দুইটা পার্থক্য হবে। এখানে একটা টেকনিক্যাল কথা তোমারে বলি, এন্ড আছে। তুমি তো ভাই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট জানলা যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কারে বলে, বা তুমি স্ট্রাকচারটা মাথায় রাখলা, তোমার সাথে বা যারা চান্স পাবে না তাদের মধ্যে পার্থক্য হবে এই দুইটা অপশন নিয়ে, এই দুইটা অপশন নিয়ে। এখন তুমি কিন্তু ভাইয়া জানো এন্ড এর পরে যদি সো থাকে সেটা ইনভার্সন হয়ে যাবে। তাইলে যদি জিনিসটা ইনভার্সন হয়
যদি জিনিসটা ইনভার্সন হয় তাহলে আগে কি বসবে? আগে বসবে ভার্ব, তারপরে বসবে সাবজেক্ট। তাইলে ভাই ধরো তুমি এতটুকু প্রশ্ন পড়ার সময়ই পাইলা না, ধাবিতে সময় পাইলা না, বা মেডিকেলে 98 নম্বর প্রশ্নতে আসছো 99 100, কোনো কারণে এই প্রশ্নটা আসলো, তুমি জাস্ট এক নজর অপশনগুলো দেখলা, আই টু এম এটা জীবনেও হবে না, আই এম সো এটা তো হবেই না, এই দুইটার মধ্যে কোনটা? তুমি এতটুকু প্রশ্ন পড়োই নেই, তুমি জাস্ট অ্যান্ড সো বা সোটা দেখে তুমি গেস করে দিয়ে দিতে পারবা না, আচ্ছা সো যেহেতু আছে ইনভার্সন হবে, সো এম আই হবে, এটা কিন্তু হবে। সো একদম লাস্ট মোমেন্টে কোন ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবা সেগুলোও কিন্তু বলে দিচ্ছি। সো এইভাবে কমন সেন্সকে কাজে লাগাবা। আচ্ছা, পারছো তোমরা? ঠিক আছে, ভালো লাগলো, পারছো। এইটা দেখো জিএসটি বি ইউনিটে 22-23 সালে আসছে, একদম লেটেস্ট কোশ্চেন। নেপচুন ইজ এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট। বলো তো, এটা জাস্ট তোমরা অপশন দেখেই বলে দিতে পারবা, জাস্ট অপশন দেখেই বলে দিতে পারবা এটা কি হবে বলো। এখানে কি এক্সট্রিমলি কোল্ড কি প্ল্যানেট, এটা কি হবে বলো? সো ড্যাশ ইউরেনাস, ইউরেনাস, তাহলে কি এখানে ইজ আছে না, তাহলে কি সো ইজ ইউরেনাস, বুঝাই যায়, উত্তর দিছো না? সো ইজ, এই ডাস বলছে একজন, ডাস বলবা কেন? ইজ আছে না, এটা কি আছে? বি ভার্ব, এটা যদি বি ভার্ব হয় এই পাশে যা বসবে সেটাও বি ভার্ব, মাত্র 1 নাম্বার স্ট্রাকচারে এটাই তো পড়াইলাম, বি ভার্ব। আর যেহেতু সো আছে ইনভার্সন হয়ে যাবে, তাহলে সো প্লাস ভার্ব। আর এখানে ইউরেনাসটা কি? ইউরেনাসটা সাবজেক্ট, বুঝছো? তাহলে এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের সাথে তোমার এইটা কতটা রিলেটেড? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের সাথে তোমার ইনভার্সনটা কিন্তু ভালোই রিলেটেড। ঠিক আছে, আরেকটা কোশ্চেন সলভ করো তাইলেই হয়ে যাবে, এটা পারবা। জেইউ সি ইউনিট, সব জেইউতে আসছে, এইটা করো, এটা বেশ কমন একটা প্রশ্ন, বুঝছো? এইটা করো তো, সিইউতে বি ইউনিটে আসছে, ক্যালিফোর্নিয়া relies heavily on the income from fruits, crops and Florida. ফ্লোরিডা কিন্তু খুবই মানে ইউএস এর বাঙালিদের জন্য খুবই ভালো একটা এরিয়া, সামনেই মায়ামি, ঠিক আছে? ফ্লোরিডাতে প্রচুর বাংলাদেশি থাকে। সো যারা আন্ডার গ্রেডের চিন্তা ভাবনা করবা তারা মানে ইউনিভার্সিটি চয়েসের সময় ফ্লোরিডা রাখার চেষ্টা করবা, দেখবা ফ্লোরিডা একদম আবহাওয়া বাংলাদেশের মতো, প্লাস ওখানে প্রচুর বাঙালি মানুষজন আছে। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি, তারপর হচ্ছে সামনে মায়ামি, অনেক কিছু। এদিকে বলো, এটার উত্তর বলো, এটা কি হবে? আচ্ছা, আরে পেরে গেছো তোমরা, তোমাদের কি পড়াবো বলো তো, তোমরা তো পেরে গেছো। সো ডাস ফ্লোরিডা, এই তো কারণ কি ভাই, এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এখানেও আমার কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, যেহেতু অ্যান্ড সো আছে, সাবজেক্টটা পরে আগে ভার্ব, পারবা না? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর করাবো বলো তো, এগ্রিমেন্ট আর করাবো? আমার তো মনে হয় আর দরকার নেই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করানোর। এখানে দেখো কত প্রশ্ন আসছে, আমি কিন্তু সব করাইলাম না, 5-6টা করাইলাম, বাকিগুলা পারবা। দেখছো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে দুনিয়ার যত জায়গায় কোশ্চেন আছে সব স্লাইড আছে, সুন্দর করে উত্তর সহ আছে। দেখছো কি পরিমাণ কোশ্চেন দেওয়া স্লাইডে, এগুলা পারবা, জাস্ট এগুলা দেখে নিবা, বুঝছো? এগুলা দেখে নিবা, নাকি আমি আরো কয়েকটা প্র্যাকটিস করাবো বলো? এই তো বলছো না আর করানোর দরকার নেই, এই তো পারবা। তাহলে এখন আসো আমরা নেগেটিভ এগ্রিমেন্টটা দেখি। নেগেটিভ এগ্রিমেন্টটা আরো সহজ। নেগেটিভ এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্টটা কার সাথে? নেগেটিভ সেন্টেন্সের সাথে। এগ্রিমেন্টটা নেগেটিভ সেন্টেন্সের সাথে, অর্থাৎ নেতিবাচক একটা কথার সাথে আমি একটা কিছু যুক্ত করব, সেটাই আমার কি নেগেটিভ এগ্রিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, সাধারণত আমরা নেগেটিভ এগ্রিমেন্ট কি দিয়ে প্রকাশ করি? নেইদার অথবা নট আইদার অথবা ইদার। নেইদার আর নট ইদার দুইটা সেম কথা, এইটা দিয়ে আমরা প্রকাশ করি। নেইদার মানে একেবারেই না, আইদার মানে দুইটার মধ্যে একটা, এই জন্য কিন্তু নট আইদার দেওয়া হয়েছে, মানে একটাও না। আইদার আর নাইদার দুইটা বিপরীত কথা, বাট নেইদার আর নট আইদার এটা এক ধরনের কথা, এটা একটু খেয়াল রাখো, খুবই টেকনিক্যাল একটা জিনিস। আচ্ছা, এটা স্ট্রাকচারটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে কিছুটা ভিন্ন হয়। ধরো প্রথমে আমাদের নেগেটিভ স্টেটমেন্ট বসবে, একটা অ্যান্ড বসছে বা সো বসছে, তারপর হচ্ছে সাবজেক্ট বসছে, ভার্ব বসছে, নট আইদার, লাস্টে নট আইদার বসছে। এটা কি লাস্টে বসেছে, খেয়াল রাখবা, এটা লাস্টে বসছে। আরেকটা আমার স্ট্রাকচার হইতে পারে, এটা এতটুকু দা সেম,
তারপর আমার নেইদারটা এখানে বসছে। এই তোমাদেরকে আমি ইনভার্সনের রুলসে পড়াইছিলাম না, নেইদারটা যখন মাঝখানে বসবে তখন কি ইনভার্সন হয়ে যাবে। তাহলে ইনভার্সন হইলে আগে কি বি ভার্ব বসবে, তারপর কি বসবে সাবজেক্ট বসবে, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। বুঝছো? এই দুইটা স্ট্রাকচার দিয়েই তোমার খেলা শেষ, এই দুইটা স্ট্রাকচার দিয়েই তোমার খেলা শেষ। তো এটার কিছু আমরা অ্যাপ্লিকেশন দেখি, ঠিক আছে? এটার কিছু অ্যাপ্লিকেশন দেখি। আমাকে সুন্দর লাগতেছে, যখন মানুষের পরীক্ষা সামনে থাকে তখন ঘুম বেশি হয়, এবং ঘুম বেশি হইলে তোমার এমনি দেখতে সুন্দর লাগবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। দেখো, ভার্ব নির্ধারণ, বাক্যের প্রথম অংশে যদি বি ভার্ব থাকে তাহলে পরের অংশটাও বি ভার্ব হবে, সেম এজ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। বাট অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে কি ছিল? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে পজিটিভ কথাবার্তা ছিল, এখানে নেগেটিভ কথাবার্তা, এবং এখানে আইদার, এখানে কি নেইদার অথবা নট আইদার দুইটা যুক্ত হবে, ঠিক আছে? দেখো, তাহলে কি নেগেটিভ স্টেটমেন্ট এন্ড দিছি, তারপর সাবজেক্ট দিছি, বি ভার্ব, বি ভার্ব কি এইটার বি ভার্ব, এইখানে যে বি ভার্বটা সেইটাই, লাস্টে আমরা কি নট আইদার বসাইছি। তো নট আইদার যে লাস্টে বসে এটা তো আমরা আগের স্ট্রাকচারেই দেখলাম, ঠিক আছে? অথবা এই যে নেইদারটা যদি আমাদের এখানে বসে যায় কোনো কারণে, তাহলে বি ভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ আমাদের যে ইনভার্সন আছে ইনভার্সনটা হবে, আমাদের ইনভার্সনটা হবে, ঠিক আছে? দেখো, she was not going to the conference, her colleagues were not either। ভাই এখানে কি বি ভার্ব বসছে না? এটা কি বি ভার্ব বসছে না? বি ভার্ব, বি ভার্ব ইন পাস্ট টেন্স। আচ্ছা ভাই, বি ভার্ব ইন পাস্ট টেন্স যদি হয় তাহলে পরেরটাও কি হবে? আমার বি ভার্ব ইন পাস্ট টেন্স, বি ভার্ব ইন পাস্ট টেন্স হবে। আর নট আইদারটা কি আমার লাস্টে হবে, নট আইদারটা আমার লাস্টে হবে। সো এটারে আমি ইনভার্সন বা আরো জোর দিয়ে বলবো, তখন আমি কি বলবো? দেখো তো, প্রথম অংশটুকু ঠিক আছে এন্ডের এই পর্যন্ত, নেইদারটা মাঝখানে বসলে আমার এখানে কি একটা বি ভার্ব বসানো লাগবে, রাইট? তাহলে এখানে আমাদের বি ভার্বটা কি আছে? ওয়াজ, কিন্তু আমার সাবজেক্টটা কি হার কলিগস, বা এখানে হার কলিগসকে বোঝানো হয়েছে, তাহলে এর সাথে রিলেটেড কি ওয়ার। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, ভাই ওয়ার নট কেন লিখলেন না? নাইদার মানেই তো নেগেটিভ, নাইদার মানেই নেগেটিভ। তো এখন তুমি যদি আবার ওয়ার নট বসায় দাও তাহলে এটা পজিটিভ পজিটিভ হয়ে যাবে, কারণ কি নেগেটিভ ইন্টু নেগেটিভ ইকুয়াল টু কি পজিটিভ, রাইট? আর এইখানে তোমার কি ব্যাপারটা ঘটছে বলো তো? এখানে এই ওয়ারটা এইটা পজিটিভ, নট আইদার এটা নেগেটিভ, পুরাটা মিলে নেগেটিভ হয়েছে, বুঝছো? এই হচ্ছে ঘটনা, সিম্পল ঘটনা। তো এখানে নেইদারের পর আমরা নট দিব না, নেইদারের পর আমরা নট দিব না, ঠিক আছে? ইংলিশের সবগুলা ক্লাস লাইভে হইলে ভালো হয়। আর কবে লাইভে হবে বলো? 8টা ক্লাস শেষ, তোমাদের সাথে আমার আর দেখা হবে 2টা লাইভ ক্লাসে, 2টা রেকর্ড ক্লাসে, তারপরেই শেষ। যতটুকু তোমাদের লাইভ হোক রেকর্ড হোক, যতটুকুই দিছি অতটুকুই মাথায় রাখার চেষ্টা করো, দেখবা অ্যাডমিশন এগুলা থেকে আসবে, এগুলার বাইরে আসবে না। আচ্ছা, তাহলে এখন কম্পাউন্ড ভার্ব সেম কথা ঘটনা আগেরটার মতো, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব। তো এরকম যদি থাকে তাহলে কি আগে আমার কি হয়েছে? অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হয়েছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে, এখানেও তাই হবে। পার্থক্যটা কি? নট আইদার অথবা নেইদার, সেটা জাস্ট যুক্ত হবে, ঠিক আছে? এই যে নেগেটিভ স্টেটমেন্ট আছে আমার, তারপরে এন্ড আছে, তারপর কি সাবজেক্ট অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অক্সিলারি ভার্ব নট আইদার, এটা আমার একটা রুলস। আরেকটা রুলস হতে পারে এটা, ঠিক আছে, এন্ডের আগ পর্যন্ত ঠিক আছে। নেইদারটা যখন আমি দিব তখন কি আমার আগে ভার্ব চলে আসবে, তারপরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। কারণ কি এটা কি আমার, এটা আমার ইনভার্সন, এটা আমার ইনভার্সন, এটা আমার ইনভার্সন। আচ্ছা আমি কিছু এক্সাম্পল দেখাই। দে উইল নট ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমোরো, তারা ল্যাবে কাজ করবে না। ভাই এটা কি আমার নেগেটিভ সেন্টেন্স, উইল নট ওয়ার্ক ল্যাব টুমোরো, তাহলে এইটা কি আমার, এটা আমার অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে এই অক্সিলারি ভার্বটা আমার কি হবে বলো তো? এই অক্সিলারি ভার্বটা আমার পরের অংশে যাবে, উইল গেছে, লাস্টে আমার কি যুক্ত হয়েছে? নট আইদার। নট আইদারটা কি স্ট্রাকচারের, নট আইদারটা আমার স্ট্রাকচারের, স্ট্রাকচারের, ঠিক আছে? এটা আমরা একটু খেয়াল রাখবো, এটা আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? তাহলে কি দে উইল নট ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমোরো গেল। আর আমাদের নেইদারটা যদি থাকে
তাহলে আগে কি হবে, নেইদারটা থাকলে আগে ভার্ব পরে সাবজেক্ট, ইনভার্সন। তাহলে এখানে আমাদের ভার্বটা কি, অক্সিলারি উইল, এর জন্য কি হয়েছে উইল প্লাস লাস্টে সাবজেক্ট। একটা জিনিস খেয়াল করছো, আমি কিন্তু কোনো ক্লাসের স্ট্রাকচারের উপরে মানে অত গুরুত্ব দিই না, কিভাবে হচ্ছে জিনিসগুলা, তোমাদেরকে এগুলার পিছনের সায়েন্স, এগুলা কেন হয়েছে বা কোথা থেকে হয়েছে, কোন টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি সেটা বলার চেষ্টা করি। কারণ এই ছোট ছোট কথাগুলাই মাথায় রাখবে। তুমি যখন 55টা চ্যাপ্টার মাথায় নিয়ে মেডিকেলে পড়তে যাওয়া, তখন তোমার মনে থাকবে না এই নেগেটিভ স্টেটমেন্ট কি 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 বলছে বা এগুলো মনে থাকবে না, মনে থাকবে এই টেকনিক্যাল অ্যানালাইসিসগুলা, যেগুলা তুমি চাইলেও ভুলে যাইতে পারবা না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমাদের কেস 3-তে আসো। কেস 2 ক্লিয়ার, কেস 2 ক্লিয়ার, লাস্ট কেস। এরপর আমরা কিছু প্র্যাকটিস করব। সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড থাকে, অথবা শুধু পাস্ট টেন্স থাকে, তাহলে আমরা কি করব এটা আমরা দেখি। চলো, সেম ঘটনা, আগের মতোই ঘটনা। ওই যে আমাদের এইখানে যে অক্সিলারি ভার্বটা থাকবে, ডু ডাজটা এখানে চলে গেছে, লাস্টে আমাদের কি নট আইদার, লাস্টে কি নট আইদার, লাস্টে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমাদের কি, যখন নেইদার থাকলে আমরা এই পাশে অবশ্যই কি নেগেটিভ স্টেটমেন্টে ডু, ডাজ, ডিড আছে, এটা জাস্ট এখানে চলে গেছে, সাবজেক্টটা। এটা কি, এটা হচ্ছে আমার ইনভার্সন। আসো আমি কিছু এক্সাম্পল দেখাই। সম্পদ নেভার গোজ টু দ্যাট রেস্টুরেন্ট, সম্পদ ওই রেস্টুরেন্টে কোনোদিনই যায় না। তার মানে কি, নেভার গোজ আছে ভাই, এখানে গোজ আছে, তার মানে এখানে যা আছে, এখানে ডু ভার্ব থেকেই তো গোজ কাইন্ড অফ, তাই না? তাহলে এখানে যা আছে তাই হবে, এবং লাস্টে কি নট আইদার হইছে। হিজ সিস্টারের সাথে কি হবে, বলো তো, হিজ সিস্টারের সাথে ডাজ, তাহলে কি নট আইদারটা লাস্টে বসায় দিছি। এখন এটারই আমি ইনভার্সন যুক্ত করব, তাহলে এতটুকু সেম, এন্ড এর আগ পর্যন্ত সেম, তারপর কি আমার বসবে, নেইদার যদি বসে ইনভার্সন হয়, তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্বটা কি আছে, বা ভার্বটা অক্সিলারি ভার্ব না, সরি মেইন ভার্বটাই কি আছে, গোজ আছে। তাহলে এটার সাথে রিলেটেড কি, এটার সাথে রিলেটেড কিন্তু ডাজ, এটার সাথে রিলেটেড যে রিলেটেড ডাজ, তাহলে কি, তারপরে হচ্ছে সাবজেক্টটা বসলো। এটা কিন্তু টোটালি হচ্ছে টোটালি এটা কি বলতো, টোটালি ইনভার্সন। এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ এবং আমাকে দেখতে পাচ্ছ ঠিক মতো? লাস্টে সেই ঝামেলাটা কেন হইল, কি হইল আমি না, এই বলো তো এখন যারা আসছো লাইভে তারা ঠিকঠাক আছে কিনা, এখন ঠিকঠাক আছে নাকি, এখন অডিও ভিডিও সব ঠিকঠাক আছে কিনা? এক্সট্রিমলি সরি। তো আমাদের থিওরি ছিল ওই পর্যন্তই, আমরা এখন জাস্ট কয়েকটা প্র্যাকটিস করব। যেরকম দেখো, হি হ্যাজন্ট ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, জি আছে, ঠিক আছে। যারা একটু লাইভে ছিলা তারা একটু হচ্ছে করে ফেলো, তারা একটু মানে লাইভে চলে আসো, আমি হচ্ছে শুরু করি, জাস্ট একটু প্র্যাকটিস করব। থিওরি ওই পর্যন্ত তোমরা বুঝছো কিনা, বলো, ক্লিয়ার? আমি এসেছি লাইভের শেষ, ওকে। আর লাইভ শেষ না, লাইভ এই যে দেখো, হি হ্যাজন্ট ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, সে অ্যাসাইনমেন্টটা এখনো শেষ করে নাই, হ্যাজন্ট আছে, তাহলে বাকিটুকু কি ভাই, এখানে আবার নেইদার দিছি, নেইদার এমনি দিলে হবে, নেইদার আই হ্যাভ হবে, নেইদার থাকলে কি হবে, নেইদার থাকলে হবে ইনভার্সন। তাহলে ইনভার্সন যদি হয়, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব
পরে সাবজেক্ট, তাইলে এটা কি হবে? হ্যাভটা এখানে হবে না, হ্যাভটা ওইখানে হবে, হ্যাভটা ওইখানে হবে। ঠিক আছে, দেখো নেইদার হ্যাভ আই, নেইদার হ্যাভ আই, কিন্তু এটারে আমি আরেকটু লিখতে পারি, শি হ্যাজন্ট ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট অ্যান্ড আই হ্যাভেন্ট আইদার। আইদার দিয়ে যখন লিখবো, নট আইদার দিয়ে যখন লিখবো, তার আগে কি সাবজেক্টটা ভার্বটা, সাবজেক্টটা ভার্বটা, দুইটা ওয়েতেই তোমাদের দেখাইলাম। এখন তোমরা ক্লিয়ার কিনা বলো? লাইফ কেটে গেছিল, হ্যাঁ রে ভাই লাইফ কেটে গেছিল। তোমাদের ক্লাস নিতে আসলে মেডিকেল স্পেশালি কয়েকদিন বোর্ডে সমস্যা করে, বোর্ডে ধরি এই জায়গায় যাই ওই জায়গায়। আজকে মনে হয় ফার্স্ট ক্লাস যে আমার বাসা থেকে আমি ক্লাস নিতেছি এবং নেটে সমস্যা হয়েছে, আজ পর্যন্ত কোনোদিন নেটে কোনোদিন প্রবলেম হয়নি। বুঝলাম না কি সমস্যা তোমাদের সাথে, তোমাদের সাথে আমার কি সমস্যা বলো তো? তোমরা কি আমার পছন্দ করো না নাকি? লাইফটা কি কেটে গেছিল? একজন বলছে থাক আর বললাম না। দেখো এটার উত্তর দাও। শি ডিডন্ট সি এনিওয়ান শি নিউ অ্যান্ড, এটা কি হবে বলো তো? আচ্ছা আইদার যদি থাকে, আইদার থাকলে কি ইনভার্সন হয়? আইদার থাকলে তো ইনভার্সন হয় না, এটা তো ইনভার্সনের মতো, আগে আগে ভার্ব পরে সাবজেক্ট, এটা হবে না। ডিড নট সি, এটা তো হবেই না, দেখেই বোঝা যাচ্ছে। নট দিয়ে পড়ি নাই, তাহলে নাইদার আছে বা নেইদার আছে, নেইদারের পরে কি আমার ভার্ব, নেইদারের পরে আমার ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, ইনভার্সন, ইনভার্সনের রুলস অনুসারেই সলভ করলাম, নেগেটিভ এগ্রিমেন্ট প্লাস ইনভার্সনের রুলস অনুসারে সলভ করলাম। ঠিক আছে, এই না আমি তোমাদের লাইক করব না কেন? তোমাদের সাথে আমার কোনো শত্রুতা আছে বলো? কি বলো না বলো, তোমাদের পছন্দ করি, তোমাদের হয়তো বেশি পছন্দ করি, যে কারণে তোমরা আমারে পছন্দ করো না, তাই এই প্রবলেম হয়। আচ্ছা দেখো, যাই হোক, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক টেরোরিজম। টেরোরিজম কি বলো তো? জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। অ্যান্ড দেখো এই তুমি ধরো এতটুকু দেখে আমার উত্তরটা বলো তো কি হবে? এতটুকু দেখে তুমি আমার উত্তরটা বলো। এই দুইটার মধ্যে যে প্যাচ, প্যাচ দুইটা কিন্তু শিখাই দিছি। নেদার থাকলে ইনভার্সন হয়, ইনভার্সন থাকলে কি আগে ভার্ব পরে সাবজেক্ট, তাহলে এটা আগেই বাদ, আই ডু হবে না, আই ডু আইদার। আইদার তো পজিটিভ কথা, এটা কি আমার নেগেটিভ এগ্রিমেন্ট? এটা কি আমার নেগেটিভ এগ্রিমেন্ট? আমি যেভাবে চিন্তা করি, আমার থট প্রসেসটা আমি চাই সব স্টুডেন্টদের মধ্যে চলে যাক। সো এই জন্যই কিন্তু এইভাবে বলতেছি। এখানে কি নট, নট দিলে ঠিক হইতো, কিন্তু নট আছে নাই, তাহলে কি এইটা হবে নেইদার ডু আই, নেইদার ডু আই। ঢাবিতে এই প্রশ্নটা আসছে। ঠিক আছে, দেশদ্রোহী ভাই থাক, এগুলো আমি কিচ্ছু বলবো না, বুঝছো? পড়াইতে আসছি, পড়াই। দেখো মাই ফ্যামিলি মেম্বার্স ডু নট লাইক কফি, এটা কি হবে? উত্তর দাও আমারে, উত্তর দাও। এইটা আরেকটা কোশ্চেন সলভ করাইলেই পাইরা যাবা। দেখো লাইভটা যতজন করতেছিলা, যেই নতুন লাইভে আসলাম অর্ধেক মানুষ নাই। এত দ্রুত যদি তোমরা মানে ধৈর্য হারায় ফেলো, তাহলে কিভাবে কি বলো তো? বলো, উত্তর দাও। ডি বি, বিও বলছে একজন, ম্যাক্সিমামই ডি বলতেছো, ডি কিন্তু হবে। ভাই তুমি এগুলা এতটুকু দেখে বুঝলা নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে নেইদার বসাইছি, ভার্ব সাবজেক্ট, শেষ। আমার এগুলা দেখারই দরকার নেই। বুঝতে পারছো? যে বি বলছিল সে বুঝছো নেইদার মানে কি? নেইদার থাকলে ইনভার্সন হয়, ইনভার্সন মানে কি উল্টায় যায়, উল্টায় গেলে কি আগে ভার্বটা আসে পরে সাবজেক্টটা আসে। তো যে বলছিল বি, বুঝতে পারছো? হায় আল্লাহ, ইংলিশে এত খুঁটিনাটি আছে বেটা, এগুলা কি খুঁটিনাটি নাকি? এগুলা তো মেন, এগুলা ভার্সিটিতে আসা কোশ্চেন না, এগুলা জানতে হবে, বুঝতে হবে। আমি কি ইংলিশ পড়ছি ইন্টারমিডিয়েটে, বাট এখন পড়াইতেছি, জানতেছি, তোমাদের শিখাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। এইটার আমার উত্তর দাও। ইট ইজ নট ভেরি কোল্ড, আই ডোন্ট থিঙ্ক উই নিড দিস বিগ জ্যাকেটস। এটা একটা লোক বলছে, এই কোশ্চেনটা খেয়াল করো, এটা একটু ভালো কোশ্চেন। এই 69 মানে কি? 6699 মানে কি? এটা একটা মানুষ বলছে, আবার এইটা আরেকটা মানুষ বলছে, তাহলে কি আই ডিডন্ট থিঙ্ক সো, এটা কি হবে বলতো? আই ডিডন্ট থিঙ্ক সো, আইদার না নেইদার, এটা কি হবে বলতো? বি, বি, হ্যাঁ বুঝে গেছো, বুঝে গেছো। আই ডিড নট আছে, নট থাকলে কি নট আইদার, নেইদার থাকলে তো আর এটা হইতো না। যাও এটা আমারে লাস্ট বলো, লাস্ট এটা বলো আমারে। হি ডিড নট রিমেম্বার অ্যান্ড ড্যাশ, এটা কি হবে? এটা কি হবে বলো তো? এটার উত্তরটা বলো।
নেইদার ডিড আই। বুঝে গেছো তোমরা, তোমরা আসলে বুঝে গেছো, এখন আর আমার পড়াইতে হবে না। এটা কি আছে? নেগেটিভ এগ্রিমেন্ট, রাইট? পাস্ট টেন্স, তাহলে কি ডিড, ডিডটা এখানে চলে গেছে, পরে সাবজেক্ট ইনভার্সনের রুলস অনুসারে হইছে। এখন আসো তোমাদেরকে কয়েকটা কথা বলি। এই যে এখানে যাবতীয় যত কোশ্চেন আছে সব আছে, ইভেন কলেজ অ্যাডমিশনে তোমাদের ছোট ভাই বোনদের পড়াইছিলাম, তো এখানে নটর ডেমে 18 সালে এই কোশ্চেনটা আসছিল, এটাও উল্লেখ করা আছে। দুনিয়ার যত কোশ্চেন আছে সব কিছুই এখানে পায়ে যাবা। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট রিলেটেড আমি যা করাইছি এর বাইরে কোনো প্রশ্ন নাই। তাইলে এখন আমাদের পুরা ক্লাসটা শেষ, এই 7 মিনিটের জন্য নতুন একটা লাইভ করা লাগলো। এখন তোমরা আমারে বলো আজকের ক্লাসে তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা, এবং ওভারঅল এই মেডিকেল জার্নিতে ইংলিশ রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা, বা কিছু জানার আছে কিনা, তোমার কোনো মতামত হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে, তুমি জানাও, যে কোনো সাজেশন বা যে কোনো কিছু জানাও। আমি 3-4 মিনিট লাইভে থাকি তোমাদের সাথে, যেহেতু আসছি, আমারও পরীক্ষা, এখন লাইভ নিতে ভালোই লাগতেছে, কারণ পড়া লাগবে না আমারও। বলো, যে কোনো প্রবলেম আমাকে বলো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে, নো প্রবলেম। আচ্ছা বাকিরা বলো তো। আচ্ছা আমাদের যে লাস্ট 2টা ক্লাস বাদ আছে, আমরা একটা ক্লাসে ভয়েস আর ন্যারেশনটা কভার করার চেষ্টা করব, টু টাফ, কারণ অনেক বড় ক্লাস, তো চেষ্টা করব ভয়েস ন্যারেশনটা কভার করার। আরেকটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডিগ্রি, এই জিনিসগুলা। আর ওই যে কিছু কিছু ভার্ব নিয়ে কনফিউশন হয়, সেটা আমরা একটা জিকে ইস্যুতে দেখাই দিব, আর লাস্ট জিকে ইস্যুতে ট্যাগ কোশ্চেন কিংবা আর্টিকেল এই রিলেটেড জিনিসপত্রগুলো দেখাই দিব। তাইলেই আশা করি আমাদের এই জার্নিটা শেষ। সো হোপফুলি আমাদের নভেম্বরের 10 তারিখ বা 11 তারিখের মধ্যে পুরা আমাদের ইংলিশের জার্নিটা শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমার ইংলিশ সব শেষ হয় নাই ক্লাস এখনো। ভাইয়া আমার ক্লাস কয়টা বাকি আছে এখনো কই নাই, করে ফেলো ক্লাসগুলা, কিছু পাইলে এখন কোনো প্রবলেম নেই। আচ্ছা ভাইয়া সিনোনিম অ্যান্টোনিমস পড়াবেন? আচ্ছা সিনোনিম অ্যান্টোনিমস পড়াবো কিনা, ওই যে প্র্যাকটিস শিটে যেগুলা দিই না সেগুলা পড়ো। সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আমার চিন্তা ভাবনা আছে, যদি খুব প্রবলেম হয় আমার ইউটিউব চ্যানেলে যাই কিছু সিনোনিম অ্যান্টোনিমের ভিডিও আছে, ওগুলা দেখো। আসলে অ্যাডমিশন সিজন এই যে বললা ভাই ইংলিশের এত খুঁটিনাটি কেমনে মনে রাখবো, এখন এগুলাও যদি ট্রিক্স দিয়ে পড়াই না তোমার মাথাটা ধরে যাবে। সো আমি ট্রাই করবো কিছু করার, বাট কথা দিতে পারতেছি না। তোমরা বিগত সালের মেডিকেল বলো, ডেন্টাল বলো, ঢাকা ভার্সিটি বলো, এই কোশ্চেনগুলা পড়ো, এই কোশ্চেনগুলা থেকে, এবং অপশনগুলার মানেও পড়বা। ধরো এইটা আমার প্রশ্ন, এটা প্রশ্ন এ বি সি ডি, তোমার খালি যে সিনোনিম বলতে বলো, তুমি ভাই এইটার অর্থও পড়বা, এইটারও পড়বা, এইটারও পড়বা, এইটারও পড়বা, তার মানে একটা থেকে তুমি 5টা ওয়ার্ড পড়বা। তো এইভাবে যখন অ্যানালাইসিস করে পড়বা আর কোনো প্রবলেম হবে না। ভাই 16 আওয়ার পড়বো কিভাবে? পড়তে হবে। তোমার যদি সেই মোটিভেশনটা থাকে তুমি না পারবা। কিছু জিনিস আছে ইনবিল্ট, মন থেকে মোটিভেশন আসতে হবে। কারণ আমার অ্যাডমিশন টাইমে না আমি 16 ঘন্টা 18 ঘন্টা কোনো সময় ওইভাবে মাপি নেই। ঠিক আছে, আমি কিন্তু প্রচুর পড়ছি, আমি জাস্ট ঘুমের টাইমটা বাদ দিয়ে সব সময় পড়ছি। ঠিক আছে, ঘুমের টাইম বাদ দিয়ে সব সময় পড়ছি। সো আমার ওই মোটিভেশনটা ছিল, আমি পড়ছি। পরবর্তীতে কি হয়েছে এটা অন্য হিসাব, বাট পড়তে পারছি। বাট এখন কিছু ক্ষেত্রে দেখা যায় ওই মোটিভেশনটা আমার নাই, যে জন্য পড়তে পারতেছি না। টোটালি এটা ডিপেন্ড করে তোমার উপরে। তোমার যদি তুমি ইফ ইউ আর মোটিভেটেড এনাফ ইউ ক্যান ডু এনিথিং। তুমি এমনি, তোমার অ্যালার্ম লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি এমনিই ঘুম থেকে উঠে যাবো, তুমি এমনিই সবকিছু বুঝবা। হ্যাঁ ভাইয়া, ন্যারেশন এফআরবিতে যাদের করা আছে আশা করি ওগুলা ন্যারেশন, তারা আমি রুলস আবিষ্কার করাবো না, ওগুলাই আর কি। ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম, ভাইয়া ভয়েস ন্যারেশন আগে থেকে পড়া আছে। আচ্ছা ভাইয়া টু বি অনেস্ট আমি এখনো ইংলিশ শুরু করি নাই, শুধু মেইন সাবজেক্ট এখন। আচ্ছা ফার্স্ট থেকে কিভাবে শুরু করবো? ক্লাসগুলো যেভাবে সাজানো আছে ভাইয়া, তুমি জাস্ট ওইভাবেই ক্লাসগুলো করে যাও। একটা মাস টাইম নাও, নভেম্বর মাসটা টাইম নাও, ইংলিশটা শেষ করে ফেলো। ডিসেম্বরের অপেক্ষায় থাইকো না, ডিসেম্বরে জাস্ট রিভিশন দিবা। ট্রাই করবা যে তুমি ধরে রাখবা জানুয়ারির 10 তারিখ পরীক্ষা হবে, এরকম একটা মাইন্ডসেট দিয়ে রাখবা। মাইন্ডসেট রাখবা যে জানুয়ারির ফার্স্ট উইকে পরীক্ষা হবে, এই জন্য তোমার যা করা লাগে তুমি করবা। এবং ক্লাসগুলো এভাবেই নেওয়া। তুমি যদি ভাই জাস্ট ক্লাসগুলো আর স্লাইডগুলো পড়ে যাও না, দেখবা তোমার গ্রামার সব কাভার হয়ে গেছে, এর চেয়ে বাইরে তোমার লাগবে না। সো শর্ট টাইমেই প্রত্যেকটা ক্লাস নেওয়া, এবং 3 ঘন্টার বেশি কোনো ক্লাসই নেই। ওই তো মোটিভেটেড, 2-1 ঘন্টার জন্য মোটিভেটেড হইলে হবে না, তোমার ডেডিকেটেড হইতে হবে। একটা জায়গায় চান্স পাওয়ার জন্য তোমার ডেডিকেশন লাগবে ভাই, বুঝছো? ডেডিকেশন ছাড়া আসলেও কোনো কিছুই হয় না, কোনো কাজ, দুনিয়ার কোনো কাজ ডেডিকেশন ছাড়া হয় না। আর কয়টা করে ক্লাস করবো ট্রাই করবা, তুমি একটা রুটিন বানায় নিবা। ধরো ভাইয়া ক্লাস নিচে আজকে দিয়ে মেইন ক্লাস 8টার, লাইভ ক্লাস 8টা, 16টা ক্লাস। তুমি ফার্স্ট টার্গেট নিবা ভাইয়া যে মেন 8টা রেকর্ড ক্লাস দিছে ওই 8টা আমি করবো। 8টা তুমি 2 সপ্তাহে করতে পারবা,
বা তুমি 3 সপ্তাহে করতে পারো, ধরলাম তুমি 1 মাস লাগে এই করো 8টা বা 10টা ক্লাস তুমি করবা হচ্ছে 1 মাসে, প্রতি সপ্তাহে 2টা করে করবা, তাইলেই তো হয়ে যাবে। ভাইয়া শুধু স্লাইডগুলো খুলি প্র্যাকটিস করতে পারি না, সমস্যা নেই, স্লাইডগুলো থেকেই ভালোই কমন পড়বে। ভাইয়া জিকে মনে রাখতে পারি না, জিকে নিয়ে আমার প্ল্যান ছিল অনেক কিছু, বুঝছো, বাট এই যে পরিস্থিতি এখন না, ইতিহাস নিয়ে কিছু বলতে ভয় লাগে, কারণ ইতিহাস নিয়ে কিছু বলবো, তোমরা তো অনেক ভালো মানুষ, অনেক স্টুডেন্ট অনেক ভালো মানুষ, কোন জায়গার ঠিক একটু কাইটে নিয়ে আমাদের দেশদ্রোহী বানায় দিবা, এই দ্রোহী বানায় দিবা, এই ভয়ে আমি জিকে নিয়ে কিচ্ছু বলবো না। বাট এটাই বলবো, বিগত সালের প্রশ্নগুলো পড়ো, যেখান থেকে আসছে পড়ো, এখন যেহেতু একটা চেঞ্জ আসছে, ওই চেঞ্জ রিলেটেড ইস্যুগুলো কম পড়লেও হবে। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া দোয়া করবেন। ওকে, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন না থাকলে এখানেই হচ্ছে লাইভটা রেখে দিব, যে কোনো প্রশ্ন থাকলে অ্যাডমিশন রিলেটেড করো, নাহলে হচ্ছে আজকের মতো এখানেই বাই বাই, আবার যেন তোমাদের সবার দেখা পাই। বলো লাস্ট 1 মিনিট। ভোকাবুলারি নিয়ে ওই তো ভাইয়া বললাম, ভোকাবুলারি ওই যে প্র্যাকটিস শিটে যেভাবে ডেগুলা ভাগ করে দিছি ওইভাবে চ্যালেঞ্জ দিয়ে দিয়ে নিজে নিজে পড়ে নাও, অ্যাটলিস্ট শিটের গুলা পড়ে নাও। দোয়া করবেন ভাইয়া। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, বাই বাই সবাই, তাহলে ভালো থাকো। লাস্ট 2টা ক্লাসে আবার দেখা হবে। গুড বাই।